জি স্যার। মানে শুনতে অসুবিধা তো হচ্ছে না, স্পষ্ট বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে। তো এখানে রেকর্ডিং পারমিশন দেখতেছি। আচ্ছা, ওকে, তোমাদের কেউ একজন তো বোধহয় ইয়ে করো না, রেকর্ড করো, তাই না? তুমি এখানে ওই যে আরেকটা লিঙ্ক তো এটা। সো দ্যাটস ওয়াই হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তুমি এই যে অভিষেক বোধহয় রেকর্ড করতেছো নাকি? ঠিক আছে, তাহলে হইলোই, তাহলে তুমি হচ্ছে এটা তোমাদের ক্লাসমেটদের সাথে শেয়ার করে দিও। এখানে তুমি বেসিক্যালি জাস্ট ওই দুই একটা এক্সপ্লেনেশন আমি এর মধ্যে আসছি, তাহলে আমি হচ্ছে স্ক্রিন শেয়ার করে স্টার্ট করি। আচ্ছা, শেয়ার স্ক্রিন তো মনে হয় এটা দেখা যাচ্ছে, তাই না? এটা কনফার্ম করে দাও। ঠিক আছে, আচ্ছা। জি স্যার। তাহলে তোমাদের যে কোশ্চেন গুলা, এটা হচ্ছে তোমাদের সিআর এর মাধ্যমে হচ্ছে পাইছি। এখানে কিছু কোশ্চেন, কিছু উত্তর আমি কিছু দিয়ে রাখছি, কার্সিভে লেখা। তো প্রথম যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে হাউ টু রিটার্ন এ পয়েন্টার ইউজিং এক্সট্রাক্ট ফ্রম কার্নেল স্পেস। তো এটা হচ্ছে তোমাদের মানে মনে হয় স্পেক্ট একটু ভালো মতো পড়ো নাই। তো তোমাদের হচ্ছে যে কোশ্চেনটা করছো আর কি, সেটা কোনো পড়ো নাই। এক্সট্রাক্ট যে সিস্টেম কলটা আছে, এক্সট্রাক্ট সিস্টেম কলটা দেখো যে তোমার আসলে ও কিন্তু পয়েন্টার রিটার্ন করে। হ্যাঁ। তো রাদার ও যেটা করে, আচ্ছা, this prop this call dot c this call dot c থেকে তারপর হচ্ছে sys file dot c, হ্যাঁ, sys file dot c, sys file dot c তে তারপর হচ্ছে তোমার extract ফাংশন যেটা আছে, sys extract থেকে ফাইল স্ট্যাক ফাংশনটা যেটা করে এই যে এখান থেকে তোমাদের মনে হয় দেখাইছিলাম ক্লাস, আমার খেয়াল নেই। কপি আউট দিয়ে ও হচ্ছে কিভাবে ও এই যে কারেন্ট প্রসেসের পেজ টেবিলের মধ্যে কোন একটা রেজাল্ট কপি করে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আর তোমার কাছে যদি যে কোশ্চেনটা করছো তার কাছে যদি প্রিভিয়াস ভার্সন থাকে স্পেকের, তাহলে সেখানে তোমাদের পরে আমাকে এমনিতে বুড়লে কোশ্চেন করছিল, একজন একটু কনফিউশন হচ্ছিল যে এটা কিভাবে হচ্ছে। এই জন্য পরে আমি হচ্ছে সিস্টেম করে সিরিয়াস একটাও দিয়ে দিছি, যে ধরো এই যে হিস্টোরি সিস্টেম কল যেটা আছে, সেটা হচ্ছে তুমি ইউজার স্পেস থেকে একটা পয়েন্টার পাস করবা, সেই পয়েন্টারের মধ্যে আলটিমেটলি রেজাল্ট থাকে। এখানে সেন্টেন্সটা থেকে, সেন্টেন্সের ফ্রেজিংটা থেকে একটু কনফিউশন রেজ করছিল, দ্যাটস ওয়াই পরে এটা চেঞ্জ করে এই টাকাটা একটু রিফ্রেশ করে লিখে দিচ্ছি, যাতে করে এখন আশা করি হয়তো কনফিউশনটা থাকবে না, একদম ক্লিয়ার করে বলা। তারপরে কোশ্চেন যেটা ওইটা ভালো, যে ওইটা হচ্ছে ধরো তোমার হচ্ছে এই লটারি ড্রয়ের কেসে কিভাবে হচ্ছে প্রবাবিলিটি এবং র্যান্ডম নাম্বার ইউজ করবে। আচ্ছা, তাহলে এটা আমি একটু দেখাই দিব। তো এখানে প্রথম কথা হচ্ছে যে আমরা এই অফলাইনে যে কিউ বা এই রিলেটেড জিনিসগুলো বলছি, এখানে আসলে তোমাদেরকে আলাদাভাবে কোনো কিউ ডাটা স্ট্রাকচার বা এগুলো ইমপ্লিমেন্ট করা লাগবে না। এখানে দেখো যে স্পেকের মধ্যে এক জায়গায় বলা আছে যে তোমাদেরকে আলাদাভাবে কিউ ইমপ্লিমেন্ট করা লাগবে না। এটা কত নম্বর পেজে আমার খেয়াল নাই, এটা হচ্ছে তোমাদের জাস্ট ওই মানে ধরে নিতে পারো যে খুব ফাস্ট ভাবে, এত ফাস্ট ভাবেই চলতেছে যে আসলে তোমাদের আলটিমেটলি এই কিউ ডাটা স্ট্রাকচারটা ইমপ্লিমেন্ট করা লাগবে না। তোমরা হচ্ছে যে এখানে তো তোমার নাম্বার অফ প্রসেসেস যেটা এন প্রক নামে একটা কনস্ট্যান্ট দেওয়া আছে, এন প্রক, সেই কনস্ট্যান্টটা হচ্ছে 64 সেট করা, ঠিক আছে? এবং তোমাদের ওএস কে বেশ ফাস্টই ধরে নিতে পারো, যাতে করে আহ, ঠিক আছে। আচ্ছা, তোমাদের এন প্রক যেটা, এন প্রকটা তো হচ্ছে তোমাদের হচ্ছে 64 করা, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের ইয়ের জন্য ওই x86 এর অপারেটিং সিস্টেমে এন প্রক এর ভ্যালু হচ্ছে 64 দেওয়া আছে। সো আলটিমেটলি তোমাদের এক কাইন্ড অফ চিন দেখবা যে তোমাদের x86 এর ইমপ্লিমেন্টেশনে কাইন্ড অফ 64 সাইজের একটা অ্যারে আছে, সেটা হচ্ছে যে প্রসেস প্রক, স্ট্রাক্ট প্রক যেটা, প্রক স্ট্রাকচারের জন্য যেই অ্যারেটা নেয়, 64 সাইজের অ্যারে নেয় এবং সেটাকে হচ্ছে ইটারেট করে।
সো এইটাই এটাই এমন ভাবে ইটারেট করবা যাতে করে তোমাদের ওই কিউটাকে কাইন্ড অফ তুমি সিমুলেট করতে পারো, ঠিক আছে? এখানে একটা কিউ এর কাজ হচ্ছে, এরকম টাইপের জিনিসগুলো কিন্তু তুমি সিমুলেট করতে পারো, এটাই হচ্ছে তোমার এখানে বিষয় আছে, তোমাদের আলাদাভাবে কিউ ইমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা, তো এখন একটা পয়েন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে যে ধরো তোমাদের এই স্পেকের মধ্যে যেটা ছিল, আমি হচ্ছে এইখান থেকে একটু বলি। মাল্টি লেভেল ফিডব্যাক কিউ আর হচ্ছে যে লটারি শিডিউল, যে লটারি শিডিউলিং এ তোমাদের মনে হয় একটু এটা এই প্রবাবিলিটিতে কিভাবে করবা এটা নিয়ে একটু কনফিউশন হচ্ছে। সো আমি জাস্ট র্যান্ডম নাম্বার জেনারেশন, যেটা র্যান্ডম নাম্বার জেনারেশন, ফার্স্ট অফ অল এখানে কোশ্চেনে দুটো পার্ট আছে। একটা হচ্ছে র্যান্ডম নাম্বার কিভাবে, র্যান্ডম নাম্বার দিয়ে কিভাবে হচ্ছে প্রবাবিলিটি করা যায়। তো এখানে যদি চিন্তা করি যে র্যান্ডম নাম্বার জেনারেশন, এটা তুমি অনলাইন থেকে যে কোনো কোড ইউজ করতে পারো র্যান্ডম নাম্বারের জন্য। জাস্ট একটা মাথায় রাখতে হবে যে সিড নামে একটা জিনিস থাকে র্যান্ডম নাম্বারে, ওই সিডটা যাতে করে তোমার হচ্ছে ধরো একটা সেট করা থাকে যে তুমি হচ্ছে ধরো এত সিট দিয়ে শুরু করবা, যে সে ফর এক্সাম্পল তোমার সিটের ভ্যালু হচ্ছে আহ কি ব্যাপার, পাঁচটা প্রবলেম হতেছে, চেক মিনিট। ধরো তোমার সিড এর ভ্যালু দিলাম, সিড এর ভ্যালু ধরো আমি হচ্ছে সিড এর ভ্যালু আমি হচ্ছে ফার্স্ট 64 সেট করছি। তো আমি যতবারই আমার ওএসটাকে রান করবো ততবারই যেন একই টাইপের রেজাল্ট, এটা হচ্ছে একটা বিষয়। সিট দিয়ে হচ্ছে তারপর ধরো মনে করো তুমি হচ্ছে র্যান্ডম নাম্বার নামে একটা ফাংশন লিখলা, র্যান্ডম নাম্বার নামে একটা ফাংশনটা সে হচ্ছে এই সির একটা গ্লোবাল ভেরিয়েবল রাখবা, সির একটা গ্লোবাল ভেরিয়েবল রাখবা, এবং এই ফাংশনটার ভিতরে হচ্ছে ওই বিভিন্ন রকমের শিফট টিফট করা বলো ইয়ে বলো ওগুলা বিভিন্ন অপারেশন তুমি যেটা যেটা যেভাবে ইচ্ছা হয় ইন্টারনেট থেকে নিচে নিয়ে আসতে পারো, যে নিজের মতো মডিফিকেশন করতে পারো। এটা র্যান্ডম নাম্বারটা কিরকম হইতে চায় বা ট্রু র্যান্ডম কিছু হচ্ছে কিনা এটার উপরে আসলে আমাদের কোনো ইয়ে নেই, ওয়েট নেই। দাদা আমি জাস্ট খালি ফোকাস করবো যে তোমার র্যান্ডম জাস্ট জিনিসটা হচ্ছে তোমার ওই চয়েসটা হচ্ছে কিনা, লটারি স্কেচিং এ যেভাবে আমরা চলতে চাই যেরকম প্রবাবিলিটিতে চয়েস করতে পারতেছ এই জিনিসটা হচ্ছে কি। সো এটার জন্য ধরো তোমাকে আমি জাস্ট যদি এক্সপ্লেনেশন দিই যে তুমি হচ্ছে জিনিসটাকে কিভাবে করতে পারো, সেটা হচ্ছে যে ধরো তোমার এই ইয়েতে এখানে সে ফর এক্সাম্পল তোমাকে যে এই প্রশ্নটাই হচ্ছে এটা যে প্রবাবিলিটিটাকে কি, প্রবাবিলিটিটাকে কিভাবে তুমি হ্যান্ডেল করবে। সো এই যেটা বললাম যে ধরো এখানে তোমার এন সংখ্যক ধরো প্রসেস আছে, এন সংখ্যক প্রসেসের প্রত্যেকটাতে হচ্ছে T1 T2 টি করে Tn পর্যন্ত টিকেট আছে, ঠিক আছে? তাহলে ধরো ধরো তোমার প্রসেস T1 T2 T3 এভাবে পর্যন্ত তোমার কাছে টিকেট আছে। তুমি সে ফর এক্সাম্পল তুমি হচ্ছে এমন একটা অ্যারে টাইপের নিলা, আমি জাস্ট নাম্বার লাইন থেকে বোঝাচ্ছি এটা। ধরো এই অ্যারেটার ফার্স্ট ভ্যালু হচ্ছে T1, সেকেন্ড ভ্যালু যেটা সেকেন্ডটা হচ্ছে T1 প্লাস T2, থার্ড ভ্যালুটা হচ্ছে যে T1 প্লাস T2 T3, মানে কিউমুলেটিভ সামের একটা অ্যারে, ঠিক আছে? কিউমুলেটিভ সামের একটা অ্যারে নিয়ে এটা ধরো এখানে লাস্ট ওয়ান যেটা সেটা হচ্ছে যে টি সামের, এখানে লাস্ট ওয়ান থাকবে হচ্ছে টি আই সামেশন অফ টি আই 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 ইকুয়ালস টু 1 থেকে এন পর্যন্ত। তাহলে এখন মনে করো তুমি কোন একটা র্যান্ডম নাম্বার নিছো, সেটা হচ্ছে তোমার এখানে 1 থেকে শুরু করে এই ভ্যালুর মধ্যে কোন একটা র্যান্ডম নাম্বার, তুমি তো জানো র্যান্ডম নাম্বার জেনারেশন দিয়ে র্যান্ডম নাম্বারটা করে তারপরে তুমি ধরো এটাতে যদি মড করে ফেলো, মড করে তার সাথে এক যোগ করলে ভ্যালুটা 1 থেকে এই রেঞ্জের মধ্যে থাকে, এটা তো স্বাভাবিক। এখন তুমি দেখো যে আচ্ছা ঠিক আছে এটা তো হচ্ছে প্রসেস P1 এর জন্য, এটা প্রসেস P2 এর জন্য, এরকম সামথিং র্যান্ডম নাম্বারটা যদি এই রেঞ্জের মধ্যে পড়ে তখন তুমি P3 কে চুজ করবে স্কেজুলিং এর, ঠিক আছে? জাস্ট এইভাবে সিম্পল একটা উপায় তুমি হচ্ছে এই প্রবাবিলিটি ম্যানেজমেন্ট যেটা সেটা করতে পারো। তো হোপফুলি এই কোশ্চেনটার অ্যান্সার ক্লিয়ার হয়েছে। আর এরপরে যে কোশ্চেনটা ছিল যে স্কেজুলিং অ্যালগরিদমের কারেক্টনেস ভেরিফাই করার জন্য যে লগিং এর ইনফরমেশনের কথাগুলো বলছিলাম, তো এগুলো আসলে মানে এগুলো একটু বেটার এক্সপ্লেন করা যায় কি কি এখানে দেওয়া যেতে পারে। তো এটা হচ্ছে বেসিক্যালি যে তুমি ধরো আমাদের কাছে এক্সপ্লেন করতে চাও, সো এক্সপ্লেন করতে চাইলে তোমার কি লাগে কয়েকটা জিনিস আসছে, তবে এখানে আমি অ্যান্সারগুলো অলরেডি দিয়ে দিচ্ছি। যে ধরো তোমার যে প্রসেসটা থেকে যে প্রসেসটা স্কেডিউল হচ্ছে সেই প্রসেসটা লাগবে অবভিয়াসলি। তারপরে কোন প্রসেস আইডি থেকে স্কেজুলিংটা হচ্ছে সেটা লাগবে, মানে পিআইডি যেটা সেটা লাগবে, মানে প্রসেস আইডি কোন সিপিইউ থেকে, সরি কোন সিপিইউ থেকে স্কেজুলিংটা হচ্ছে। কারণ এখানে মাল্টিপল সিপিইউ আছে, তাই না? তো তোমাদের বলছিলাম যে তোমাদের ধরো এই যে এখানে মেক ফাইলের মধ্যে একটা জিনিস স্পেকের মধ্যে বলা আছে সিপিইউজ কোথায় নাম, এই যে সিপিইউ ইকুয়াল টু 3, অর্থাৎ এখানে তিনটা প্রসেসর আছে। হ্যাঁ, তিনটা প্রসেসর দিয়ে হচ্ছে তোমার এই স্কেজুলিংটা তিনটা প্রসেসর দিয়ে চলে। তো আমি তোমাদের হচ্ছে দেওয়ার আগে নিজে ইয়ে করছিলাম, ইমপ্লিমেন্ট করছিলাম। তো আমি হচ্ছে ওইখান থেকে দেখাই তোমাদের। 56 তোমাদের
এখন এই যে মেক ক্লিন, এই যে এখানে যেমন যেমন ধরো যে স্কেজুলিং ফ্রম টিকেট, টিকেট মানে আমি হচ্ছে এটা আমার নিজের আউটপুট লেখা আর কি ইয়ে করার জন্য, সেটা হচ্ছে যে ওই আহ, আহ, ইয়েতে মানে অর্থাৎ Q1 থেকে স্কেজুলিংটা হচ্ছে প্রসেস আইডি 1 নম্বর প্রসেসটা স্কেজুলিং হচ্ছে, এবং সেটা প্রসেস টেবিলের ইন্ডেক্স নাম্বার 0 আছে, এটা হচ্ছে আমার দেওয়া হবে। তার সাথে তুমি ধরো আরো সিপিইউ, কোন সিপিইউ এক্সিকিউট করতেছে সেটা দিলা, কোন কিউতে ছিল এটা তো আমি ধরো ধরো টিকেট বেসিক্যালি, টিকেট মানে হচ্ছে আমার বলতে বোঝাচ্ছি যে আমার 1 নম্বর কিউ থেকে হচ্ছে। তো তুমি হচ্ছে ধরো এখানে কি, এটা তো আমি নিজের জন্য লিখছিলাম, তো দ্যাটস আর কিভাবে করা। তো আর এছাড়া হচ্ছে তুমি যদি মনে করো ইয়ে করলা যে কিউ নাম্বার কত নাম্বার কিউ থেকে, 1 নম্বর কিউ থেকে না 2 নম্বর কিউ থেকে, এরকম টাইপের ইনপুট গুলা দিলা। এখানে এটাই হচ্ছে মেইন আর কি, ধরো যে কয়েকটা জিনিসপাতি ইনক্লুড করা এগুলাই। আর একটা জিনিস মাথায় রাখবা যে ধরো তোমার আমাদের দুই রকম জিনিস ইভালুয়েট করতে হবে, ঠিক আছে? একটা হচ্ছে হিস্টোরি সিস্টেম কল, আর আরেকটা হচ্ছে যে তোমার এই স্কেজুলিং ইনফরমেশন। সো হিস্টোরি সিস্টেম কল ইভালুয়েট করতে গেলে যদি এতগুলো আউটপুট আসতে থাকে, এই যে এতগুলো আউটপুট আসতে থাকে, এটা আমাদের জন্য টাফ হবে। জাস্ট তোমাদেরকে এই জিনিসটা বলে রাখছি যে এই ইয়েতে এখানে এই যেভাবে একটা ম্যাক্রো ডিফাইন করবা, ধরো প্রক ডট সি তে শুরুতে একটা ম্যাক্রো ডিফাইন করবা প্রিন্ট স্কেজুলিং দিয়ে, তারপর হচ্ছে এই যে এই লগিং রিলেটেড ইনফরমেশন গুলো তখন প্রিন্ট করবো। আর যখন সাবমিট করবো বা একবার আমরা যখন চেক করবো তখন এটাকে 0 করে তারপর হচ্ছে আমরা চেক করবো যাতে কোনো উই আউটপুট গুলো যাতে না থাকে, এবং তখন আমরা হচ্ছে এরপরে জিনিসটাকে ইভালুয়েট করতে পারবো। যেমন ধরো এখানে আমার ওই হিস্ট্রি সাপোর্টটাও আছে, যে পরীক্ষা আছে এলএসডি যদি দেখি, এই যে হিস্ট্রি, এই যে আমি ধরো মনে করি হিস্ট্রি হিস্ট্রি 22 দিলাম, এই যে মাঝখানে মাঝখানে বারবার বিভিন্ন রকম আউটপুট চলে আসে, এই যে বুস্টিং হচ্ছে ইয়ে হচ্ছে, বুস্টিং যেটা বলছিলাম, এই আউটপুট চলে আসে, তখন জিনিসটা আসলে বোঝাটা একটু কষ্টকর হয়ে যায়। তো দ্যাটস ওয়াই যে এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যাতে এটা না হয়, এটাই আর কি। আর এরপরে তার এই কোশ্চেনটা ক্লিয়ার হলো। হ্যাঁ, আর তারপর ধরো তোমাদের যে ইয়েতে তোমাদের যে ভিডিও লিঙ্কটা দেওয়া হয়েছে, যে দুটা ভিডিও লিঙ্ক, ওটা ওটা দেখো, যে মানে কন্টেক্সট সুইচিং এবং স্কেজুলিং প্লাস সুইচ, এই দুইটা ভিডিওতে মানে ধরো যে ফার্স্ট ফার্স্ট পয়েন্ট কন্টেক্সট সুইচিং, এন্ড এই যে এখানে ওই যে অর্ডারে দেওয়া আছে সেই অর্ডারে দেখতে পারো, অথবা যদি তোমার উল্টা অর্ডারের সুবিধা বোধ করো তুমি সেখান থেকেও দেখতে পারো। বাট এই দুটো ভিডিও দেখলে স্কেজুলিং এর যে ফ্লোটা আছে, ওভারঅল ফ্লো, এই ওভারঅল ফ্লোটা একদম পুরোপুরি ভাবে ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিওটা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে যে একটা কিভাবে একটা ইন্টারাপ্ট আসার পরে কি হয় না হয় ডিটেইলসে সবকিছু বলা আছে। আর হচ্ছে ধরো সুইচিং কিভাবে এক্স্যাক্টলি সুইচিংটা কিভাবে হচ্ছে এগুলো একদম ডিটেইলসে বলা আছে। এটা দেখে তো তোমাদের কাছে জিনিসগুলো ক্লিয়ার হবে। দেখ, আচ্ছা এরপরে যেটা বলছে যে সেটা হচ্ছে ইউজার ফাংশনটার জন্য ভিতরে লুপ চালালে কত ইটারেশনে চালাতে হবে অথবা ফরক কয়টা করতে হবে। মানে এটা বেসিক্যালি ধরো এই যে তোমাদেরকে মনে করো যে আমরা যখন ইভালুয়েট করব, ইভালুয়েট করার সময় আমরা এই যে এরকম কিছু একটা চালায় হয়তো দেখবো যে তোমাদের ধরো দিলাম যে দামি ফ্রক, দামি দামি ফ্রক, তারপরে মনে করে একটা দিলাম হচ্ছে আমরা 23 দিলাম, ওটা দিয়ে দামি ফ্রক 12 দিলাম। তারপর হচ্ছে আমরা এরকম টেস্ট ফ্রক ইনপুট দিব, টেস্ট ফ্রক ইনপুট বিপুল করে না থাকি, তাহলে হচ্ছে এই যে এরকম টাইপের যাতে এই আউটপুট গুলো চলে আসে আর কি। তাহলে ধরো তোমার এই যে এখান থেকে আমরা আউটপুট গুলো দেখে বুঝতে পারছি তোমার বিভিন্ন রকম স্কেলিং হচ্ছে, কত নাম্বার কত নাম্বার এই থেকে কি স্কেলিং হচ্ছে না হচ্ছে, এগুলো সব আর কি বোঝা যাচ্ছে। তবে আমরা এরপরে আমরা জিনিসগুলো যদি বুঝতে পারি, আমরা এই জন্যই লগইন ইনফরমেশন দিতে বলছি। ফার্স্ট আমরা হয়তো লগইন ইনফরমেশন বন্ধ করে তারপর আরেকবার লগইন ইনফরমেশন দিয়ে চেক করবো। তাহলে যে টেস্ট প্রক ইনফো যেটা আছে, টেস্ট প্রক ইনফো যে টেবিলটা প্রিন্ট করে এখানে, এই যে এই টেবিলটা প্রিন্ট করে এখানে যে কত নাম্বার কতগুলো টিকেট আছে, কোন নাম্বার কিউতে আছে, এই অবস্থায় এই প্রসেসটা মানে যখন টেস্ট প্রক ইনফো করা হয়েছে জাস্ট একটা স্ট্যাটাস আর কি দিচ্ছে এই জিনিসগুলা। এখন এটা ইভালুয়েট করার জন্য অবভিয়াসলি বুঝতেছো যে প্রোগ্রামটা বেশ কিছু সময় ধরে চলতে হবে। বেশ কিছু সময় যদি ধরে যদি চলে তাহলে কিছু বিলিয়ন ইটারেশন অ্যাটলিস্ট করা উচিত। লুপ যেটা আছে 3-4টা নেস্টেড লুপ দিলা, নেস্টেড লুপ দিয়ে তুমি হচ্ছে ওকে অনেকক্ষণ ধরে চালায় রাখলা এই প্রোগ্রামটাকে। আর হচ্ছে এখানে আর হ্যাঁ একটা জিনিস তো তোমরা কম্পাইলারে কম্পাইলার কিছু জিনিসপাতি অপটিমাইজেশন অনেক সময় করে ফেলে। সেটা হচ্ছে ধরো মনে করো কোন একটা ভেরিয়েবলকে তুমি এখানে অনেক বেশি পরিমাণে ইয়ে করছো, এই একটা ফর লুপের ভিতরে ফর লুপের ভিতরে ফর লুপের ভিতরে তুমি একটা ভেরিয়েবলকে অনেক ভাবে এই ফর লুপের ভিতরে তুমি হচ্ছে একটা ভেরিয়েবলকে অনেক চেঞ্জ টেঞ্জ করছো, বাট পরে সেই ভেরিয়েবলটা মনে করো এই ভেরিয়েবল যেটা এই ভেরিয়েবলটাকে অনেক রকম অপারেশন করছো, বাট এই ভেরিয়েবলটা পরে আর কোথাও ইউজ হয় না। এটা তোমার হচ্ছে সামনে পড়বে মেশিন ইন্ডিপেন্ডেন্ট কোড অপটিমাইজেশন বলো বা ইয়ে বলো, ওসব এর ক্ষেত্রে এই ভেরিয়েবলটা যদি পরে ইউজ না হয় তাহলে দেখা যাচ্ছে এই ফর লুপটাই বাদ দিয়ে দেয় একদম। কম্পাইলার এটাকে ইয়ে করে দেয়, কম্পাইল করার সময় এই ফর লুপটাকেই বাদ দিয়ে দেয়, তাহলে আর এই জিনিসটা যদি এক্সিকিউট না হয় অপটিমাইজেশন করার জন্য। তো এটা যাতে না করে সেজন্য মনে করে এখানে ভেরিয়েবল গুলোকে কিছু ইনিশিয়ালাইজ করে পরে কাইন্ড অফ লাস্ট লাইন একটা প্রিন্ট দিয়ে দেবে, যাতে করে আলটিমেটলি
সে হচ্ছে বুঝে যায় আচ্ছা না এই ভেরিয়েবলটা পরে ইউজ হচ্ছে, এবং সেটাকে সে যেন কোনো রকমে এলিমিনেট না করে ফেলে, তাহলে জাস্ট প্রোগ্রামটা রান দেওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যাবে, তখন আমরা বুঝবো না। আর হচ্ছে ফর্ক করা, যেটা ফর্ক করা তোমরা হচ্ছে জাস্ট নর্মাল ওই 3-4টা বা 4-5টা ফর্ক করে দিতে পারো। ফর্ক করে দিলে যাতে করে বেশ মানে ভালো অ্যামাউন্ট অফ প্রসেস তৈরি হয়। এই যে এখানে যেমন দেখলাম তোমাদের বেশ কয়েকটা প্রসেস, 64টা সর্বোচ্চ হতে পারে বা 64টা বেশি যেন না হয় এটা খেয়াল রেখো। তো এইটাই আর কি মেইনলি হচ্ছে এটা। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে মাল্টি সিপিইউ সাপোর্ট ইমপ্লিমেন্ট করে কারেক্টনেস চেক করার উপায় কি? এটা একজন কোশ্চেন করছো। এটা হচ্ছে যে ধরো এটা তো একটা বোনাস টাস্ক। সো এই ক্ষেত্রে তোমাকে আমি এইটার জন্য হিন্টটা দিয়ে রাখছিলাম স্পেকের মধ্যে। তো ধরো তোমার এতক্ষণ পর্যন্ত এই নর্মালি 86 এর যেই অংশটা ছিল ইমপ্লিমেন্ট করা স্কেজুলিং এ, সেখানে তো বেসিক রাউন্ড রবিন অ্যালগোরিদম চলে, তাই না? সেই রাউন্ড রবিন অ্যালগোরিদমে যেটা হয় যে তোমার আলাদাভাবে কোনো কিউ এর উপর কোনো লক দিতে হয়, তাই না? বাট তোমার এখানে লটারি স্কেজুলিং এ কি করতেছো তুমি? একটা অপারেশন করতেছো, সেই অপারেশনটা কি করতেছো তুমি বেসিক্যালি এই যে এই একটা কম্পিটিশন করতেছো, কম্পিটিশন করে তারপর একটা প্রসেস চুজ করতেছো, তাই না? প্রবাবিলিটিস্টিক ভাবে প্রসেসটা চুজ করতেছো। সেই প্রসেসটা চুজ করে তারপরে তাকে তুমি ফিক্স করে ফেলেছো, আচ্ছা ঠিক আছে এখন এখন আমি এই প্রসেসটা ইয়ে করবো। যারা একটু কোড বেসে দেখছো তারা তারা হয়তো অলরেডি বুঝে গেছে যে আমি আসলে কি বলতে চাইছি। সো তোমাদের এই কম্পিটিশনটাকে প্রোটেক্টেড রাখতে হবে, তাই না? আর আরেকটা জিনিস হচ্ছে কম্পিটিশন করার জন্য টিকিট ইউজ করো, তাই না? সো এই টিকিট যেহেতু ইউজ করো, আর টিকিটটা কিন্তু চেঞ্জ হতে পারে কোন একটা সিস্টেম কল। আশা করি এই যে এই দুটা কথা বললাম এই দুটা হিন্টই আসলে এনাফ তোমাদের জন্য, যে মানে এখন তোমাদের আসলে মাল্টি মাল্টি প্রসেসরে যদি করতে চাও, সেই করতে চাইলে কি কি ইউজ করতে হবে এটা এর বেশি আসলে আমি বলতে পারতেছি না, যেহেতু এটা একটা বোনাস ক্লাস। ঠিক আছে, এছাড়া ধরো মানে ওই ভিডিও দিয়ে ধরো ওই ভিডিওটাতে তোমার ফ্লো অফ স্কেডিউলিং বসানো আছে একদম খুব ডিটেলসে, একটা ইন্টারাপ্ট থেকে শুরু করে একটা ক্লক ইন্টারাপ্ট আসে, ইন্টারাপ্ট থেকে শুরু করে একদম সে স্কেজুলিং হয়ে আরেকটা প্রসেস যায় ইউজার প্রসেস, ইউজার অবস্থায় ব্যাক, ইউজার স্পেসে ব্যাক করা পর্যন্ত কি হয়, এভরিথিং ইন ডিটেলসে বলা আছে এখানে। সো ওই রিলেটেড কোশ্চেন আমি নিতেছি না এখন। এখন তো হচ্ছে তোমাদের এই যে এই রিলেটেড যেই প্রশ্নগুলো ছিল মেইনলি সেগুলো হচ্ছে নিলাম। এছাড়া আর কোনো প্রশ্ন কি আছে তোদের? আর কেউ কোনো প্রশ্ন করতে চাও? স্যার, বোনাস টাস্কের একটা বিষয় নিয়ে একটু কোয়েশ্চেন হ্যাঁ হ্যাঁ বলো। করতাম। স্যার, তো আমাদের মাল্টিস্পিউ সাপোর্টের জন্য তো যখন মনে করেন আমরা টিকিট গুলো কাউন্ট করছি আমাদের লটারি করার জন্য, আমার টোটাল হ্যাঁ টিকিট কাউন্টটা লাগবে। তো আমি প্রত্যেকটা প্রসেসের উপর ইটারেট করে করে ওদের টিকিট কাউন্ট গুলো নিব। তো এই হ্যাঁ সময় হচ্ছে আমার লক নিতে হবে। তো এই লকটা যদি আমি ইন্ডিভিজুয়াল প্রসেসের উপর নেই, অলরেডি প্রসেসের উপর একটা লক থাকেই, মানে অ্যাভেলেবল লক থাকে, ওই হ্যাঁ লকটা ইউজ করে আমি লক নেই, তারপর আবার ওইটার ভ্যালুটা নিয়ে প্লাস করে লকটা আবার ছেড়ে দিলাম, এমন করে প্রত্যেকটা প্রসেসের জন্য যদি আমি করি, তাহলে তো স্যার একটা লক আমি ছেড়ে দেওয়ার পর আগের কোন প্রসেসের তো টিকিট কাউন্ট চেঞ্জ হয়ে যেতে পারে। তো আমার হ্যাঁ কাউন্টিং শেষ হয়ে যখন আমি নিচে আসবো লটারি করব, তখন তো আসলে আমি ইনকারেক্ট ভ্যালুর উপর লটারিটা করছি, মানে প্রবাবিলিটিটা তো আসলে তখন ভুল হলো, কারণ এর হ্যাঁ মাঝে কি হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ সেটা তো বললাম যে তোমাকে পুরো কম্পিটিশনকে প্রোটেক্টেড রাখতে হবে। জি স্যার, তাহলে আমি যদি পুরা ইন্ডিভিজুয়াল প্রসেস নিয়ে চিন্তা করো তাহলে সেটা হবে না। জি তাহলে স্যার আমি যদি পুরা প্রক ডেটা স্ট্রাকচারের উপর একটা লক রাখি, তাহলে তো স্যার মানে প্যারালিজমটা কি নষ্ট হয়ে যাচ্ছে না, যে মাঝখানে তো অন্য সিপিইউ এসে তাহলে অন্য প্রসেসকে হাতিয়ে দিতে পারবে না যদি আমি পুরো প্রক ডেটা স্ট্রাকচারের উপর একটা লক রাখি? এই হ্যাঁ কনফিউশনটা আর কি তুমি ছিল। যদি প্রক ডেটা স্ট্রাকচারের উপর আলটিমেটলি আসলে জিনিসটা প্রক ডেটা স্ট্রাকচারের উপর তুমি রাখতেছো না, তুমি হচ্ছে ওই সময় যে কিউ এর কম্পিটিশন করতেছো, ওই কিউ এর কম্পিটিশন করার সময় তুমি লক দিতেছো, তাই না? সো জি ওইটা স্যার। রাখো। হ্যাঁ ওইটাই, এটাই তো বললাম যে তোমার ধরো এইখানে মাল্টি মাল্টি সিপিইউ সাপোর্টে ইমপ্লিমেন্ট করতে গেলে রেস কন্ডিশন যেন অ্যারাইজ না করে, রেস কন্ডিশন অ্যারাইজ করতে গেলে আমাদের কিছু ইনএফিসিয়েন্সি, রেস কন্ডিশন যাতে অ্যারাইজ না করে সেজন্য কিছু ইনএফিসিয়েন্সি আমাদের টলারেট করতে হয়। এটাই। বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। জি স্যার। আর কোনো প্রশ্ন আছে কারো? স্যার ইসে সিসকলের একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ সিসকল, হ্যাঁ বলো। সিস হচ্ছে ভয়েড সিসকলের মধ্যে কি স্যার আমরা কোনো আরেকটা সিসকল কল করতে পারি? যেমন হচ্ছে সিসকল আপডেট, এগুলো কিছু ছিল আর কি। কোন সিসকলের কথা বলতেছো এখানে এই জায়গায়? স্যার ইসে সিসকল ডট সি তে। হ্যাঁ সিসকল ডট সি তে, আচ্ছা সিসকল ডট সি তে যাই। তাহলে হচ্ছে সিসকল ডট সি, হ্যাঁ সিসকল ডট সি তে বলো। সরি সিসকল সিসকল ডট ডট সি সি। তে কাজ করার সময় হচ্ছে ওই যে লকের ব্যাপারটা কাজ করার সময় সিসকল আপডেট একটা
জিনিস আছে, এটা এখানে দেখেছিলাম। তো ওটা কি মানে অটো কল করব নাকি আবার ম্যানুয়ালি কাজ করবো আর কি, মানে সিসকলের মানে বেসিক্যালি সিসকলের মধ্যে কি আরেকটা সিসকল কল করা যাবে কিনা? একটা সিসকলের ভিতর থেকে একটা সিসকল, না না না, এটা খুব বাজে প্র্যাকটিস, এটা করা যাবে না। দেখি কোন সিস্টেম কল কি করছে, তুমি দেখছো এটা কোন সিস্টেম কল করছে? এটা করার কথা না। আচ্ছা, এখন অব্দি মানে এখানে যেটুকু আছে করা নাই। হ্যাঁ, তোমার এইখানে ধরো সিস্টেম কল করার ক্ষেত্রে তুমি ইউজার স্পেস থেকে আসলা, ইউজার স্পেস থেকে আসার পরে তারপরে যেটা হচ্ছে syscall.c, syscall.c ফাইল, যেটা এইটাকে কাইন্ড অফ তুমি বলতে পারো যে ও হচ্ছে একটা মিডিয়েটর, ঠিক আছে? ও যেটা করে ও হচ্ছে দুইজনের কাছে ভাগ করে দেয় জিনিসগুলোকে, sysfile.c অথবা sysproc.c। আমাদের তো ফাইল নিয়ে আমরা কাজ করি নাই, সো আলটিমেটলি sysproc.c থেকে বলি। এই sysproc.c কি করে, কিছু ভ্যালিডেশন চেক করে, কিছু ভ্যালিডেট করে, যদি এটা ভ্যালিড পায় ভ্যালিডেশন করে, ভ্যালিডেশন করলে তারপরে সে হচ্ছে proc.c এর মধ্যে একটা ফাংশনকে কল করে, সেই proc.c থেকে আলটিমেটলি জিনিসটা রিটার্ন করে আবার ব্যাক করে চলে যায়, ঠিক আছে? কোথাও একটা সিসপ্রক কে আরেকটা সিসকে কল করতে দেখবা না, এবং এটা এই কোডিং এই কোডিং করা যাবে। এই কোডিং হচ্ছে অপারেটিং সিস্টেমের, মানে ধরো অপারেটিং সিস্টেমের স্টাইলটা হচ্ছে এরকম, তুমি এর মধ্যে নতুন এক ধরনের জিনিসপাতি ঢুকাই দিবা, যেটা হয়তো তোমার কোড আউটপুট আসতেছে ঠিক আছে, কিন্তু আসলে সেটা অপারেটিং সিস্টেমের প্র্যাকটিস হওয়া উচিত না, বুঝতে পারছো? জি, ঠিকঠাক। তুমি অন্য ফাংশন লিখতে পারো, নিজের প্রয়োজন মতো বিভিন্ন রকম হেল্পার ফাংশন লিখতে পারো, যেটা হয়তো আলটিমেটলি তুমি অন্য একটা সিসকল দিয়ে করে যে কাজটা করতে যাচ্ছ সেটাই তোমাকে করে দিবে। বাট ওইটা আসলে তখন তোমার আসলে এই জিনিসটা করা উচিত, মানে ধরো তুমি এমন যদি হয় যে sysproc.c থেকে তুমি proc.c এর ভিতরে কোনো ফাংশনকে কল করতে যাচ্ছ, প্রি ডিফাইন্ড কোনো ফাংশন, এটা কোনো প্রবলেম না। কিন্তু sysproc.c এর ভিতর থেকে আরেকটা sysproc.c এর আরেকটা ফাংশনকে কল করে, এটা করা যাবে, ঠিক আছে? বুঝতে পারছো? বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন করো? স্যার টাস্ক ওয়ানে যে স্যার আমার আউটপুটের যে টাইমটা ওইটা কি স্যার সিস্টেম টু সিস্টেম ভ্যারি করবে? হ্যাঁ, সিস্টেম টু সিস্টেম ভ্যারি করতে পারে, বাট হচ্ছে মোস্টলি এখন তুমি যখন ধরো প্রথম হিস্টোরি ইমপ্লিমেন্ট এখনো করো নাই, ওই অবস্থায় হয়তো ধরো তোমার এই টাইম যেগুলো আছে এগুলা হয়তো এটা কাছাকাছি থাকার কথা, যে টাইমটা এটা এই ভ্যালুটা হয়তো নাও মিলতে পারে, বাট এই নাম্বার অফ কলসটা মিলার সম্ভাবনা বেশি থাকার কথা, যে তোমার ধরো এই যে স্যার নাম্বার অফ কল মিলে, বাট স্যার ওই যে জাস্ট রাইটেরটা মিলে না, মানে কাছাকাছি থাকে বাট মিলতেছে না আর কি পুরোপুরি। রাইটেরটা, জি স্যার। আচ্ছা রিড আর রাইট মনে হয় একটু পার্থক্য হইতে পারে। হ্যাঁ, রাইট মনে হয় তোমার অন্য টাইপের ভ্যালু দিচ্ছে নাকি? জি স্যার, মানে কাছাকাছি থাকে, মানে পুরোপুরি মিলে না, বাট ওই স্যার 20 ± 20 ডিফারেন্স থাকে। আচ্ছা, এটা হয়তো খুব একটা বড় প্রবলেম হওয়ার কথা না, টাইমটা না মিললে খুব একটা সমস্যা নেই, কারণ ওই যে এগুলো তুমি রাইট করতে বলো, ইয়ে বলো, অনেক ক্ষেত্রে তুমি পার্থক্য হয়, তো এটা নিয়ে ওয়াইড হবে বেশি। তোমার জিনিসটা যদি আউটপুট গুলো আসতে পারে আর বাকি কাউন্ট গুলো যদি মিলে, আর স্পেশালি হিস্টোরি যে কাউন্টটা আছে, এই হিস্টোরি কাউন্ট এটা যদি মিলে, তাহলে তুমি মোটামুটি একটু সামনে প্রোগ্রেস করার চিন্তা করতে পারো। জি স্যার। আচ্ছা, আর কোনো প্রশ্ন? এই প্রশ্ন আমি আগেও পাইছিলাম আরেকজনের থেকে, বাট এটা খুব একটা সমস্যা না, ওয়াইড হয় বেশি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো? মনে হয় নাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে ওকে, তাহলে এই মিটিংটা এখানে এন্ড করে দিচ্ছি। আর তোমাদের যে কি জানি অভিষেক, তুমি হচ্ছে ভিডিও কোর্স